নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, যোগ্যদের ফের পরীক্ষা। এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন 2016-র অংশগ্রহণকারীরা। আরো একবার জানাবো আপনাদের, যোগ্যদের ফের পরীক্ষা। এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন 2016-র অংশগ্রহণকারীরাই। সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে বিষয়টা তোমাকে প্রথমেই জানতে চাইবো যে টাকা ফেরতের প্রশ্নে বৈধ অবৈধ নির্ধারিত হলো, তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে ফেরতের ক্ষেত্রে কেন যোগ্য অযোগ্য নির্ধারিত হলো না? দেখো, এটা সবথেকে হতাশাজনক একটা জায়গা এবং এই হতাশাজনক চেহারার জন্য দায়ী কিছুটা হলো স্কুল সার্ভিস কমিশন। কারণ এই যে সংখ্যাটা, বেআইনি চাকরির সংখ্যাটা দেওয়ার কথা ছিল এসএসসি রিপোর্ট আকারে, এবং সেই রিপোর্ট তারা যে জমা দেয়, এই সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 5,000-এর কাছাকাছি ছিল। কিন্তু যে সংখ্যাটা জমা দিল এসএসসি, তারপরেও দেখা গেল 2 থেকে 3 জন এরকম নতুন সংখ্যা এলো যারাও ছিল অযোগ্য। অর্থাৎ এসএসসির কাছে তথ্যের মধ্যে বেশ কিছু জাগলারি রয়েছে যেটা আদালত বিশ্বাস করে নিল। অর্থাৎ এসএসসি যে তথ্য দিচ্ছে সেই তথ্যটা সম্পূর্ণ নয়। কাজেই এই যোগ্য অযোগ্যের প্রশ্নে কতজনের বেআইনি চাকরি বাতিল হবে সেটা নিয়েও আদালত কনফিউজ ছিল। যে কারণে যে রায় দেওয়া হয়েছে তাতে বাতিল করা হয়েছে 4টে নিয়োগ প্রক্রিয়ার এই 25,573 মোট যে চাকরির সংখ্যা বলা হচ্ছে ঘোষিত শূন্যপদ, তার থেকে 1112 অতিরিক্ত চাকরি সব মিলিয়ে। কিন্তু এই বেতন ফেরতের অংশটা 3টে ক্যাটাগরিতেই উল্লেখ করা হয়েছে এবং তাদের চাকরি ফেরতের কথা বলা হয়েছে, বেতন ফেরতের কথা বলা হয়েছে। কিন্তু যোগ্য কারা, তাই এই সংখ্যাটা এসএসসি সঠিকভাবে তথ্য না দেওয়ার কারণে সেটা জানানো সম্ভব হয়নি। এই যোগ্য অযোগ্যের সংখ্যাটা বারবার আদালত চেয়েছিল এবং সেটা না দেওয়ার কারণেই হয়তো আদালতকে এরকম একটা কড়া নির্দেশ দিতে হয়েছে। এই নির্দেশের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা আছে, ফ্রেশ প্রসেসের কথা বলা আছে। এর অর্থ নির্দিষ্টভাবে সমস্ত আইনজীবী যারা মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের একটা আড়াআড়িভাবে বড় অংশ বলছে এই ঘটনার মানে বা এই রায়ের মানে হচ্ছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বেশ, অর্ণব সঙ্গে থাকো, পুরো প্রক্রিয়া নতুন করে করতে হবে, যোগ্যদের ফের পরীক্ষা দিতে হবে জানালেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যদি পুরো প্যানেল অবৈধ হয় তাহলে একটা অংশকে কেন টাকা ফেরত দিতে হবে? দেখো, যেটা আদালতের 17টা অনিয়ম ছিল, তার মধ্যে যে অনিয়মগুলো একেবারে প্রকট, অর্থাৎ কেউ পরীক্ষাতেই বসেনি তিনি চাকরি পেয়েছেন, ঘোষিত শূন্য পদ এবং তার প্যানেলের যে মেয়াদ শেষ হচ্ছে, ঘোষিত শূন্য পদ 24,640, তার বাইরে যে নিয়োগ, এটা কোনো আইনই হয় না। এই চাকরিকে বেতন ফেরতের কথা বলা হয়েছে। আর মেয়াদ শেষ হচ্ছে প্যানেলের, তারপরে যে চাকরি সেটা প্রায় 1200 থেকে 1300, তাদের চাকরি ফেরতে বেতন ফেরতের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে 3টে ক্যাটাগরি নির্দিষ্ট উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট তথ্য এসএসসি না দিতে পারার কারণেই এই নির্দিষ্ট ক্যাটাগরি উল্লেখ করে আদালত কিন্তু তাদের বেতন ফেরতের কথা বলেছে। এই বেতন ফেরতের মধ্যেও এখন আইনজীবীদের বিভিন্ন চেম্বারে আমরা হাইকোর্ট পাড়ায় যেটা খোঁজ পাচ্ছি, এই যাদের বেতন ফেরতের কথা তাদের মধ্যেও অনেকে নিজেদের যোগ্য বলে দাবি করছেন। কাজেই কে যোগ্য কে অযোগ্য সেটা কিন্তু এই রায়ের মধ্যে যেমন স্পষ্ট নয়, তবে 59 পাতা বা 259 পাতা আমি কয়েকটা জায়গায় রায় রয়েছে যেখানে সওয়ালে আদালতের প্রশ্নের উত্তরে এসএসসি জানায় যে তাদেরকে যদি ওএমআরটাকে পুনর্মূল্যায়ন করতে নির্দেশ দেয় আদালত, সেটা করতে তারা সক্ষম। অর্থাৎ ওএমআরটা মূল্যায়ন করতে সম্ভব, কিন্তু সেটা টাইম টেকিং, সময় সাপেক্ষ। কিন্তু এই ওএমআর এর ওপর ভিত্তি করে
পরের রিক্রুটমেন্ট প্রসেস হবে কিনা সেটা কিন্তু নির্দেশে কোথাও উল্লেখিত নেই। তাই বড়সড় আইনজীবীদের একটা অংশ, কার্যত একটা বড় অংশ বলছেন এই যে রায় তাতে অবৈধ ঘোষণা করা, সমস্ত চাকরি বাতিল করার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা এবং এসএসসিকে পলিসি ডিসিশন তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে। এর অর্থ হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমেই পুরো বিষয়টা ফের শুরু হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি, চাকরির বিজ্ঞপ্তি জারি, তার লিখিত পরীক্ষা, বেশ। ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনালিটি টেস্ট, এই পুরো প্রক্রিয়াগুলি পরপর হবে। এবং এখানে নির্দিষ্ট করে অর্ডারের অংশে কোথাও নির্দিষ্ট করে এটা লেখা নেই যে পুরনো ওএমআর রয়েছে সেই ওএমআরের পরের লিখিত নাম্বারটা কি নতুন করে স্ক্যান করে বাকি পার্টটা করতে হবে। এই জায়গাটা গ্রে এরিয়া। অনেকের বয়সের যে ঊর্ধ্বসীমা, অর্থাৎ অনেকের ওভারেজ হয়ে গেছে, আজকে চাকরি যারা হারালেন তারা এই চাকরিতে বসতে পারবেন কিনা সেটাও কোথাও উল্লেখ নাই। তাই আইনজীবীরা যারা এই মামলায় সওয়াল অর্থাৎ বোঝা করেছেন যাচ্ছে তাদেরও- অনুপ এই রায় নিয়ে একাধিক প্রশ্ন থাকছে। অনেক ধন্যবাদ তোমায়। এগুলো সবকিছুই একটা ধোঁয়াশা রয়েছে, সবকিছু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এবং এই যে বাকি যে ব্যালেন্স যে আরো আর্গুমেন্ট হয়েছিল কোর্টে, সেই তার রিফ্লেকশন কিন্তু সমস্তটা এর মধ্যে নেই, ডিরেকশনে নেই। ডিরেকশনে নেই সমস্তটা। উনি যখন ডিরেকশন দিচ্ছেন একটা কিছু, তার মানে সমস্তটাই আমরা এক্সপেক্ট করবো যে সমস্ত ডিরেকশনই সেখানে থাকবে, কিন্তু সমস্ত ডিরেকশন তো সেখানে নেই। একটা ভাষা ব্যাপার রয়েছে। তার মানে জজ নিজেও কনফিউজ ছিল যে আমি কি করব, 23,000-এর চাকরি একদম বরবাদ করে দেবো না রেখে দেবো। তো এই দোদুল্যমানতায় আমার মনে হলো যে জাজমেন্টে দু একটা জায়গাতে যেগুলো একটুখানি ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো। বিচারের দাবি যোগ্যদের, যারা যোগ্য তাদের মনেও এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। যে বিচারপতি নিজেই ভাগ করে দিয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো একটা টিমে যদি 10 জন থাকে, 6 জনকে টাকা ফেরত দিতে হয়, এটুকু বোঝা যায় 4 জন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। তাহলে একটা ন্যাচারাল জাস্টিস আছে যাতে যোগ্যরা কোনো শাস্তি না পায়। আজকে কিন্তু যোগ্যরা শাস্তি পেয়ে গেল। বলা হচ্ছে যারা যোগ্য তারা পুনরায় প্যানেল হলে তারা চাকরি থাকবে, কিন্তু এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। ইন্টারভিউ থেকে শুরু করে রেশিও মেনটেন থেকে শুরু করে নন জয়নিং সিট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে। যারা শেষের ফেজ থেকে চাকরি পেয়েছে, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, হয়তো দেখা যাবে নন জয়নিং সিটের জন্য সে চাকরিটা পেয়েছিল, আজকে যদি পুনরায় গঠন হয় সে কিন্তু যোগ্য হিসেবে থাকা সত্ত্বেও পুনরায় যদি প্যানেল গঠিত হয় চাকরি নাও থাকতে পারে। পুনরায় প্যানেল কিভাবে গঠন হবে তার নির্দিষ্ট দিক নির্দেশ কিন্তু আমরা কোর্টের রায়ে পাইনি। আমাদের বারবার অনুরোধ, যেখানে যোগ্য অযোগ্য বিচারপতির রায়ে নির্ধারণ করা সম্ভব হচ্ছে, সেখানে যোগ্যদের ওপর কেন এই অবিচারটা শুরু হলো। মুর্শিদাবাদের ফারাক্কার দিকে নজর রাখবো। ফারাক্কার স্কুলে এক ধাক্কায় চাকরি বাতিল 34 জনের। 60 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে রাতারাতি বাদ 36 জন। অর্জুনপুর হাই স্কুল, যে স্কুলের ছবি আপনারা দেখছেন, এই অর্জুনপুর হাই স্কুলে 60 জন শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে 36 জনের চাকরি বাতিল। অর্জুনপুর হাই স্কুলে মাথায় হাত কর্তৃপক্ষের। গরমের ছুটির পর সুষ্ঠু পঠন পাঠন নিয়ে আশঙ্কা রীতিমতো। প্রথম জয়েনিং 20 জনের, আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসছেন 16 জন, বিয়ে হচ্ছে 36। গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই লোকালের ক্ষতি হবে, স্কুল চালানো সম্ভব নয়। হাইকোর্টের নির্দেশে সরব চাকরিহারারাও। 2019-এর অ্যাপয়েন্টমেন্ট 2020-তে আমি জয়েন করেছি। যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল, এ কি বিচার ব্যবস্থা? মুর্শিদাবাদে ফারাক্কার পর শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়িতে সেখানে স্বামী স্ত্রীর চাকরি বাতিল করা হয়েছে। স্বামী স্ত্রী দুজনেই শিক্ষকতার চাকরি করতেন, আর দুজনের চাকরি বাতিল করা হয়ে হাইকোর্টের রায়ে চাকরি হারা স্বামী স্ত্রী। শিলিগুড়িতে জীবন বিজ্ঞানের শিক্ষক স্ত্রী, জলপাইগুড়িতে শিক্ষকতা করেন স্বামী। সুবিচারের আশায় আন্দোলনের স্ত্রী। শিলিগুড়িতে আন্দোলনে চাকরি হারারা। তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। আমার হাজব্যান্ড জলপাইগুড়ির অন্তর্গত দেবীজোড়া হাই স্কুলের টিচার। দুজনের একই প্যানেলে নামছে। এখন আমরা দুজনেরই চাকরি চলে গেছে। কি ভাবছেন এখন, কি করবেন? সবাই যা করবে আর কি, সবার সাথে থেকেই লড়বো, নিজের যোগ্যতা প্রমাণ দিব, এটাই লড়াই চালিয়ে যাব। আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা, আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে।
তাহলে আমাদের কি করতে হবে সে নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি। আমাদের মূল লক্ষ্য আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনা, আমরা যে সৎ পথে চাকরি পেয়েছি সেটা প্রমাণ দেওয়া। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই আমরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং ওনারা যে কোর্টে এগিয়ে লড়াইটা করবেন তার পাশেও আমরা থাকবো। বিচারের দাবি যোগ্যদের, আইনি লড়াইয়ে প্রস্তুতি যোগ্যদের, সুপ্রিম লড়াইয়ের পথে যোগ্য চাকরিহারারা, শহীদ মিনারে জমায়েত যোগ্য চাকরিহারাদের, যারা যোগ্য তাদের মনেও এই নিয়ে প্রশ্ন রয়েছে। তদন্ত করা হয়েছিল, নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেটা মানা হয়েছে, কিন্তু সেই লিস্ট যেটা সিবিআই রিপোর্টে দিয়েছে যে 5500 জনের একটা আনুমানিক যাতে দুর্নীতি হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে বা একটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল, তার মধ্যে আমরা কেউ পড়ি না। আমরা হচ্ছি যোগ্য ক্যান্ডিডেট যাদের ওএমআরে যে মার্কস আছে এসএসসি সার্ভারেও একই মার্কস আছে। আমরা নিয়ম মেনে ইন্টারভিউ দিয়ে র্যাঙ্ক অনুযায়ী চাকরি পেয়েছি। সেটা হচ্ছে এই যে আমাদের প্রতি যে অবিচারটা হলো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে চাই। যে রাস্তায় যারা ওয়েটিংরা আন্দোলন করছে তারা যোগ্য তা নয়, যারা চাকরি করছে এক্সিস্টিং ক্যান্ডিডেট তাদের মধ্যেও যোগ্য আছে, এইটা বলা হচ্ছে না। ওয়েটিংদের মধ্যেও ভুয়ো আছে, এটাও কেউ বুঝছে না। যারা গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছে তাদের মধ্যে সকলে যোগ্য নয়। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আমি নিজে ক্যান্ডিডেট হয়ে বলছি অনেক ওয়েটিং আছে। লক্ষ্মীটুঙ্গা যে মামলা করেছে তার নিজের খাতাটা চেক করা হোক, তাহলে যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে 65 অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে সেখানে কেন যোগ্যদের ওপর অবিচারটা তৈরি হলো? চাকরি বাতিলে সকাল থেকে আমরা জেলায় জেলায় বিক্ষোভের ছবি দেখাচ্ছি। এবার কোচবিহারের ছবিটা আপনাদের দেখাবো। চাকরি বাতিলে বিক্ষোভ কোচবিহারে, যে ছবি আপনারা দেখছেন, চাকরি হারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোচবিহারেও। রাজবাড়ির সামনে, স্টেডিয়ামের সামনে জমায়েত জেলার শিক্ষাকর্মীদের একজোট হয়ে আন্দোলনের সিদ্ধান্ত, আইনি লড়াইয়েরও ভাবনা চাকরি হারাবে। 19,000 যোগ্য প্রার্থীর যারা আমরা পরীক্ষা দিয়ে, ভাইবা দিয়ে এবং আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আমাদের কেন বাদ করা হলো এই জবাব চাইতে মানে একটা আমব্রেলা, একটা ছত্রের আন্ডারে আসতে চাইছি, যাতে সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করে দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করব, যে জাজ ওদের এগেনস্টে আমরা একটা ফাইট করতে চাই। বাট ওটা এক হয়ে, কোনো গ্রুপিজম করে নয়, কোনো পলিটিক্সের আন্ডারে আমরা নেই। গভর্নমেন্টের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কোচবিহারের পর বহরমপুরের ছবিটা আপনাদের দেখাবো। মুর্শিদাবাদের বহরমপুর, সেখানেও হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল, প্রতিবাদে চাকরি হারারা। যে ছবি আপনারা দেখছেন বহরমপুরের ছবি, প্রতিবাদে বহরমপুরে জমায়েত চাকরি হারা শিক্ষাকর্মীদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মামলা তোড়জোড় চাকরি হারাদের। কলকাতা থেকে যাওয়া প্রতিনিধিদের হাতে নথিপত্র তুলে দেন মুর্শিদাবাদের চাকরি হারারা। আমরা নেহাতি সাধারণ একটা মানুষ, শিক্ষিত মানুষ, আমরা কোনো কিছুর সঙ্গে যুক্ত নাই। আমরা আমাদের সত্যের পথে ভাবছি যে আমাদের চাকরিটা বাঁচানোর জন্য। শুনছি 17 রকমের নাকি দুর্নীতি হয়েছে, তা আমাদেরকে যদি এটা ক্লিয়ারিফাই করে দেয় যে হ্যাঁ ওই 17 নম্বরের আপনি এই অপরাধটা করেছেন, তার জন্য আপনাকে এখান থেকে বরখাস্ত করা হলো, এটা যদি ক্লিয়ার করে দিত আমরা খুব খুশি হতাম। পরীক্ষা দিয়ে পাশ করলাম, তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে? আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি, আমরা কিছুই করলাম না, তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। তো এর দায় কে নেবে? যোগ্যরা যেন সঠিক বিচার পায়, এটাই আমরা চাই। কারণ কিছু অযোগ্যের জন্য যারা যোগ্য তারা যে এরকম বঞ্চিত হলো, এটা কিন্তু মেনে নেওয়া খুব কঠিন। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল, তারপর থেকে থমথমে বাগদার মাস্টার পাড়া। এটাই বাগদার রঞ্জনের পাড়া। লক্ষ লক্ষ টাকা এখানে চাকরি বিক্রি হয়েছিল। হাইকোর্টের রায়ে এক ধাক্কায় এলাকার 30 জনের বেশি শিক্ষক চাকরি হারিয়েছেন বলে স্থানীয়দের দাবি। তারপর থেকেই থমথমে মামভাগিনা গ্রাম। আমাদের গ্রাম এখন মাস্টার গ্রাম, মা ভাগিনে বাদ হয়ে গেছে, এখন মাস্টার গ্রাম। গ্রামের অবস্থা এখন কান্নাকাটি, কারোর বউ চলে যাচ্ছে, কারোর বিয়ে হচ্ছে না। পাড়ার ঘরে ঘরে শিক্ষক, সকলেরই সরকারি চাকরি, তাই এই এলাকার নাম হয়ে গেছে মাস্টার পাড়া। কলকাতা হাইকোর্টের এক রায়ে বেশিরভাগ মাস্টারি চাকরি হারালেন। স্থানীয়দের দাবি প্রায় 30 থেকে 35 জনের চাকরি গেছে। উত্তর 24 পরগনার বাগদার মামাভাগিনা গ্রাম এখন থমথমে। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের মামাভাগদে গ্রামকে মাস্টার পাড়া বলা হতো, কারণ প্রায় বাড়িতেই মাস্টার ছিল। কিন্তু গতকাল হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল ক্যান্সেল হওয়ার কারণে গ্রামের প্রতিটি বাড়িতেই নিস্তব্ধতা। হ্যালো করি পাও চাকরি,
এটাই নিয়ম করে ফেলেছিলেন বাগদার রঞ্জন অর্থাৎ চন্দন মণ্ডল। লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন সরকারি স্কুলের চাকরি। গত বছর সেই চন্দন মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এবার তার দৌলতে পাওয়া চাকরি বাতিল। মাস্টার পাড়ায় এখন অনেকেরই মাথায় হাত। গ্রাম অবস্থা মোটামুটি এখন থমথমে ভাব আছে, এখন হঠাৎ করে চাকরি চলে গেছে, তো এখন যাক কী হবে আমি সঠিক বলতে পারবো না। তবে এই চাকরিটা যা অত অবৈধভাবে ছিল, যা কোর্ট বাতিল করলো। যদি আমার বৈধ থাকতো, কোর্ট কি বাতিল পারতো না। সরকারি চাকরি নিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু সেগুড়ে বালি, চাকরিটাই আর নেই। মাস্টার পাড়ার মাস্টাররা আর বাড়ি থেকে বেরোচ্ছেন না। অনেকেই জমি বিক্রি করে চন্দনকে টাকা দিয়েছিলেন, চাকরি কিনেছিলেন। জমি তো গেছেই, এখন চাকরিটাও গেল। সুদ সমেত বেতনের টাকাও ফেরাতে হবে, নির্দেশ হাইকোর্টের। বেশিরভাগ জমি বিক্রি করেছে, কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প নিয়েছে। কিন্তু এখন যেটা সংকট, মাঠে তারা জমি নেই, ছেলে ক্ষমতা চাকরিচ্যুত হয়ে গেল, তার তো একটা বিশাল সমস্যার মধ্যে পড়বে ওই পরিবারগুলো। বিশেষ করে ওই যে 12% ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে হবে, এটা তো আরেকটা বড় সংকটের মধ্যে তারা পড়বে। চন্দনের কাছে টাকা দিয়েছে সুদেবী মণ্ডলের বাড়ি থেকে, তবেই সে চাকরিটা পেয়েছে। তাহলে ওর সেই ধরনের ম্যারিড নেই। কিন্তু এই যে সাপায়ার হলো, কারা হলো? আমার গ্রামের ছেলে, আমাদের এখানকার আমজন। না, আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে। চন্দন মণ্ডলের চেনা বলতে উনি আমাদের দলটাও করে না, এবং আমাদের পাশের গ্রামে বাড়ির নাম শুনেছি, তাছাড়া আমাদের সঙ্গে তেমন পরিচিত না। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি গেছে। প্রায় 26,000 চাকরি বাতিল। অভিযোগ, বাগদার অনেকেই প্রাইমারি এবং আপার প্রাইমারির চাকরিও কিনেছিলেন চন্দনের থেকে। তাদের চাকরিও কি বাতিল হবে? মাস্টার পাড়ার বুক কাঁপছে। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। মুখ্য সচিবকে শেষ সুযোগ হাইকোর্টের। আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি ডিভিশন বেঞ্চের। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু নিয়ে অবস্থান জানাতে মুখ্য সচিবকে আলটিমেটাম হাইকোর্টের। পিএসসি প্রশ্ন ফাঁস মামলায় সিআইডি তদন্তের নির্দেশ। হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ। খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলা। 16 ও 17 মার্চ খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ফাঁসের অভিযোগ। রাজ্যে প্রায় 60টি এফআইআর এর একযোগে তদন্তের নির্দেশ। 22 মে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে নির্দেশ সিআইডিকে। 16 তারিখ এবং 17 তারিখ মার্চ মাসের পরীক্ষার 1 ঘন্টা আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে এক হাতে টাকা দিন, এক হাতে চাকরি নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটাই হচ্ছে সেই গ্রুপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। ফলে অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয় যে তদন্ত করতে হবে নিরপেক্ষ এবং এই পরীক্ষা বাতিল করতে হবে। পিএসসিতে এই ধরনের ঘটনা এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে পিএসসিতে শূন্য খালি খাতা জমা দিয়ে তারা চাকরি পাচ্ছে। নির্দেশ দিয়েছে এই পরীক্ষা সমস্ত প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। সিআইডির কাছে সমস্ত এফআইআরগুলোকে ট্রান্সফার করতে হবে। ডিআইজি সিআইডি এটা তদন্ত করে হাইকোর্টের কাছে রিপোর্ট ফাইল করবে। ফলে আপাতত সকল্ড পরীক্ষা হয়েছিল যে তা আপাতত স্থগিত থাকবে। জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। কাল থেকে চরম গরম, চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তাহলে স্বস্তির নিঃশ্বাস ঠিক কবে পাবেন বঙ্গবাসী, কি বলছে হাওয়া অফিস? না, আগামী 7 দিনে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো অবকাশ নেই, কারণ আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী 7 দিনে তাপমাত্রা কমার তো কোনো সম্ভাবনা নেই, বরং 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আর স্বাভাবিক থেকে অলরেডি 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথাও কোথাও বেড়ে রয়েছে। অর্থাৎ আরও যদি এই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে, তাহলে স্বাভাবিকের তুলনায় প্রায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা হতে পারে। আর তার ফলে যেমন তাপপ্রবাহ তো হবেই, চরম তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এই দুদিনের জন্য যে লাল সতর্কতা, চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। প্রথম দিনের জন্য
পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলা, এবং তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে এবং বাঁকুড়া এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করেছে। অর্থাৎ পশ্চিমের জেলা যেমন রয়েছে, উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। এটা একটা নতুন দিক যে উপকূলের, বঙ্গোপসাগরের উপকূলের কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও তাপপ্রবাহের, চরম তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হচ্ছে। এবং আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকবে। কোথাও কোথাও চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের 3 জেলা নিচের দিকের মালদা, সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, যেমনটা জানা যাচ্ছে। অন্যদিকে নরমে গরমে ভোটে কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টি। 26 তারিখ দ্বিতীয় দফার ভোট, আর সেই ভোটের দিন রায়গঞ্জে তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, যেমনটা আমরা জানতে পারছি। অন্যদিকে দার্জিলিং এ সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে, খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোতেও 24 তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 25 তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোতেও 2-1 জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তো আগামীকাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে, পরবর্তী কয়েকদিনে বেড়ে 40-41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে আগামী 4-5 দিন 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।